দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে আসছি আর্মির সাথে দ্বন্দ্বে সর্বাগ্রে ধরা খাবে খলিলুর রহমান। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে একজন ব্যক্তি যার নাম খলিলুর রহমান, তার ব্যাকগ্রাউন্ড আমি এর আগেই বলেছি, আবারও বলছি, অর্থনীতিতে পড়াশোনা করেছেন এবং ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে সরকারি চাকরি করেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিলেন। এই ব্যক্তিটি হঠাৎ করে, আমরা কিন্তু কাউকে চিনি না, জানি না কে লোকটা, হঠাৎ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যক্তিটিকে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করেছিলেন। এরপর গত এপ্রিলে বিমস্টেক সম্মেলন, ব্যাংককের বিমস্টেক সম্মেলন থেকে ফিরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস এই লোকটিকে গত 9 এপ্রিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছে। আমরা সবাই আসলে আসমান থেকে ধপ করে পড়ে গিয়েছিলাম। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা যতই সর্বোচ্চ শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হয়ে এমফিল পিএইচডি ডিগ্রিধারী হই না কেন, আমি যদি বলি যে নিরাপত্তার প্রশ্নে আমার জ্ঞান কিন্তু শূন্য। নিরাপত্তা নিয়ে আমি কিছু জানি না। আমি অন্য অনেক বিষয় নিয়ে কথা বলতে পারবো, কারণ বিভিন্ন সময় যখন পড়াশোনা করতে হয় তখন বিভিন্ন বিষয় পড়াশোনা করতে হয়। আমি যখন রাজনীতি বিজ্ঞানের ছাত্র, আমি অর্থনীতি পড়েছি, আমি পরিসংখ্যান পড়েছি, আমি সমাজ বিজ্ঞান পড়েছি, আমি দর্শন পড়েছি, বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, বিভিন্ন বিষয় পড়েছি। কিন্তু ভাই সিকিউরিটি, নিরাপত্তা, এই জিনিসটা কিন্তু একদম ভিন্ন। এই ভিন্ন বিষয় নিয়ে যে আর কোনো ধারণাই নেই। আমরা সাধারণ মানুষ আকাশ থেকে পড়েছিলাম ধাপ করে। সেই মানুষকে, তেমন একজন মানুষকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে বা জানা যাচ্ছে, এই খলিলুর রহমান দীর্ঘদিন, প্রায় 2001 সালের পর থেকে প্রায় 25 বছর, 24-25 বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং তার সম্পর্কে নানা নেতিবাচক, তিনি যে একজন নেতিবাচক চরিত্রের মানুষ সেগুলো কিন্তু সামনে আসছে। সেগুলো নিয়ে আর বিস্তারিত আলাপে যেতে চায় না, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই লোকটি মার্কিন নাগরিক এবং বাংলাদেশের নাগরিক, দ্বৈত নাগরিক। সে 20-25 বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা। কথিত আছে যে বর্তমান যে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়ন বা নেগোসিয়েট করার, সেতু বন্ধন করবার যে সেতুটা এই খলিলুর রহমান, এমনটাই সরকারের মধ্যে আলোচনা আছে, চাউর আছে। তারই প্রেক্ষিতে খলিলুর রহমানের মনে হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ, বিশেষ করে এখানকে ডিপ স্টেট, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বা জাতিসংঘের প্রেসক্রিপশনে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠীকে করিডোর দেওয়া, এগুলো নেগোসিয়েটকারী হচ্ছে খলিলুর রহমান। ব্যাংকক থেকে ফিরে তার হয়তো মনে হয়েছে যে আমি নিরাপত্তা উপদেষ্টা হলে নিরাপত্তা বাহিনী যে আছে, বিশেষ করে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করাটা সহজ হবে। তার আগে আমি জানি না যে নিরাপত্তা উপদেষ্টা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি পেশাদার গোয়েন্দা এবং চৌকস গোয়েন্দা অজিত দোভাল, নিরাপত্তার অনেক কিছু জানেন। অর্থাৎ নিরাপত্তা বিশ্লেষক, গবেষক যদি বলা যায়, অজিত দোভালকে বলতে হবে। সেই অজিত দোভালের সাথে কয়েক মিনিটের সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে। তাতে অনুপ্রাণিত হয়েছেন কিনা খলিলুর রহমান জানি না। বিমস্টেক সম্মেলন থেকে ফিরে এসেই আমরা দেখলাম এই খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো। আমি খানিক আগে যেটি বলছিলাম যে আমরা সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা নিয়ে কোনো ধারণা নেই, আমরা আকাশ থেকে পড়ে গিয়েছিলাম। সেনাবাহিনীর মধ্যে কি হয়েছে প্রতিক্রিয়াটি? সেনাবাহিনীর একজন অফিসার তো দূরের কথা, একজন সাধারণ সৈন্য, সোলজার, এবং সোলজারও এইরকম একজন ব্যক্তিকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তখন থেকে, শুরু থেকে মানেন না বা মানবেন না। সেখানে এই খলিলুর রহমান সেনাবাহিনীকে নিয়ে তিনি প্রথমেই এসে যেটা করতে চেয়েছিলেন যে সেনা কর্মকর্তাদের নিয়ে, লেফটেন্যান্ট কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত এমন কিছু কর্মকর্তা নিয়ে তিনি একটা আলাদা নিরাপত্তা সংক্রান্ত একটা আলাদা সচিবালয় করতে চেয়েছিলেন। প্রথম ধাক্কাতেই সেনাবাহিনী থেকে, ক্যান্টনমেন্ট থেকে বাধাপ্রাপ্ত হয়েছেন। সেই সচিবালয় কিন্তু আজও হয়নি। দ্বিতীয় যেটি করতে চেয়েছিলেন যে মিয়ানমারের বিদ্রোহ গোষ্ঠীর সাথে যে করিডোর ইস্যুটা সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে, সেটির সাথে বাংলাদেশের সেনাবাহিনীর
একটা মেলবন্ধন তৈরি করা। এবং এই মেলবন্ধনের উদ্দেশ্যে তিনি 10ম পদাতিক ডিভিশন কক্সবাজার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 17 পদাতিক ডিভিশন সিলেট, অর্থাৎ এই 3টি সেনাবাহিনীর এরিয়া, এই 3টি এরিয়া, এক একটা পদাতিক ডিভিশনকে এক একটা এরিয়া বলা হয় এবং এক একটা এরিয়া কমান্ডার থাকেন মেজর জেনারেল বা জিওসি, জেনারেল অফিসার ইন কমান্ডিং। এই 3টি ক্যান্টনমেন্ট, এই করিডোর, এই ডিপ স্টেট, এই 3টি ক্যান্টনমেন্ট এলাকাকে কেন্দ্র করে কিন্তু, এবং এই 3টি ক্যান্টনমেন্টের একটা সমন্বয় দরকার। এই খলিলুর রহমান কিন্তু 3টি ক্যান্টনমেন্ট নিয়ে বিভিন্ন সময় মিটিং করবার এবং ভিজিটও করেছেন, তিনি সরাসরি ভিজিট করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু আসলে কোনো কিছুই ফলপ্রসূ হয়নি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও হঠাৎ করে এই খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগটাকে ভালোভাবে নেননি, যার কারণে তারকে আলাদা সচিবালয় দেননি, সেনা কর্মকর্তাদের তার সচিবালয়ের অধীনে ন্যস্ত করেননি। আসলে দেখুন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এটি মর্যাদাই হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা। এখানে যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এই পদটি কিন্তু বাংলাদেশে কখনো ছিল না, এই পদটি একদম সৃষ্টি করা। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দরকার, আমি ভারতে আছে যেহেতু, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করলাম, একটা পদ সৃষ্টি করলাম। এখানে যদি একজন অবসরপ্রাপ্ত সেনা প্রধানকে নিয়োগ করা হতো, তাহলে সেনাবাহিনী বা 3 বাহিনী এটিকে স্বাভাবিকভাবে নিতেন। আপনি আপনার বস কাকে মানবেন? আপনার থেকে যোগ্য দক্ষ না হলে আপনি কেন বস মানবেন? কিন্তু সেনাপ্রধান যদি নাও হয়, এবং লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার যদি কাউকে নিয়োগ করা হতো, তাহলে কিন্তু আপত্তি আসতো না। কিন্তু নিয়োগ করা হয়েছে যার, আমি বারবার বলি, নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের অভিজ্ঞতা নেই। তো সেটি আমি বললাম যে একজন সাধারণ সৈনিকও এই নিরাপত্তা উপদেষ্টাকে মানবেন না। সেটি কিন্তু শুরু থেকেই এমন টানাপোড়েন আছে। আর সাম্প্রতিককালে যেটি ঘটছে, এই নিরাপত্তা উপদেষ্টার, আমি শুরুতেই বলবার চেষ্টা করছিলাম যেটি, যে নানা রকম কেলেঙ্কারি সামনে আসছে, সোশ্যাল মিডিয়ায় চালু হচ্ছে, এবং এটা সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন না, পত্রিকার প্রতিবেদন সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন। এমন একজন নিকৃষ্ট ন্যাক্কারজনক ব্যক্তি খলিলুর রহমান। এই খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা মানে সেনাবাহিনীর উপরেও খবরদারি করতে পারবে এমন একজন পদমর্যাদাধারী ব্যক্তি, তাকে কেন সেনাবাহিনী মেনে নেবে? মেনে নেবে না, মেনে নিচ্ছে না। এই জন্য সবার আগে খলিলুর রহমান এর মধ্যে যদি দেশ ত্যাগ করে চলে না যেতে পারেন, আমি এই আলামতটা পাচ্ছি, এই আভাসটা পাচ্ছি যে সবার আগে কট হবেন বা ধরা খাবেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নামীয় পদধারী খলিলুর রহমান। করিডোর ইস্যুটা তো বানচাল হবেই, করিডোর তো হবেই না, আমি জোর দিয়ে বলছি যে এখানে হবে না। এখানে নানা রকম ঘটনা আছে, ওদিকে চতুর্দেশীয় ঘটনা আছে, রাশিয়া, চীন, ভারত, মিয়ানমার, জান্তা সরকার, আর অভ্যন্তরীণ বাংলাদেশের সেনাবাহিনী এখন পর্যন্ত স্ট্রিক্ট পজিশনে। আর এই নিরাপত্তা উপদেষ্টার খবরদারি তারা মানে না। যদি মানত, তার একটা আলাদা সচিবালয় হতো এবং সেইভাবে কাজ হতো। ইতিমধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং বাধাপ্রাপ্ত হবার কারণে সেনাবাহিনীর সাথে শুরুতেই এই লোকের নিয়োগ থেকেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এবং এই দ্বন্দ্বের প্রেক্ষিতে সর্বাগ্রে যদি এই সরকারের কেউ ধরা খান, তাহলে সেটি এই তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি করিডোর ইস্যুতে সরকার কি পিছু হটলো, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশে বহুল আলোচিত বিষয় যে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ দিয়ে একটি মানবিক করিডোর ইস্যুটি আমরা বিশেষ কারো মাধ্যমে জানতে পারিনি, গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংবাদ মাধ্যম তা কিন্তু নয়। আমরা প্রথম জেনেছি সরকারের তরফ থেকে গত 27 এপ্রিল রোববার প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিষয়টি সামনে আনেন এবং সংবাদ মাধ্যমের কাছে বলেন যে রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর থেকে নানা রকম আলাপ আলোচনা পক্ষে বিপক্ষে এবং সর্বশেষ গতকালকে তিন বাহিনী প্রধানের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই বৈঠকটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক। আমরা ধারণা করছি যে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব বাহিনী সেখানে ছিল না, তিন বাহিনী প্রধান ছিলেন, পররাষ্ট্র ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তাহলে সেখানটায় নিশ্চয়ই করিডোর ইস্যু দিয়ে আলাপ হয়েছে, ইস্যু নিয়ে। এবং সেই ইস্যুর আলাপের পরে আজ দুপুরে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সরকারের তরফ থেকে আজকে দুপুরে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে আমরা মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে কথা বলিনি। এই কথাটি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ঠিক এক মাসও হয়নি, দুজনের দুই রকম কথা। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা একটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি রাখাইন রাজ্যে একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে, কিন্তু পরক্ষণে আবার এক মাস না যেতেই এবং তিন বাহিনী প্রধানের সাথে বৈঠক হলো প্রধান উপদেষ্টার, যে মুহূর্তে বৈঠক হবার ঠিক পরের দিনে বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে আমরা করিডোর নিয়ে কারোর সাথে কথা বলিনি। আসলে কেন সরকারের তরফ থেকে এমন দু রকমের কথা কেন? সংবাদে আরো বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন যে মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলিনি এবং আমরা বলবো না। তিনি বলেন আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই, করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করার প্রয়োজন নেই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হলো ত্রাণ পৌঁছে দেওয়া। তিনি বলেন যখন মিয়ানমারে ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের আবেদনের অপেক্ষা করিনি, আমরা পাঠিয়ে দিয়েছি, আমরা ত্রাণ পাঠিয়ে দিয়েছি। এটাই একটা মানবিক অবস্থা এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে, আমরা সেই অবস্থাতেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারবো। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। সুতরাং প্রত্যাবাসনের যে পূর্ব শর্ত সেখানে আমরা আসিনি। অনেকে বলছেন করিডোর নিয়ে আপনারা কোনো কথা বলছেন না, অস্তিত্বহীন বিষয় নিয়ে আমরা কি আলোচনা করব? অর্থাৎ খলিলুর রহমান বলছেন বিষয়টি অস্তিত্বহীন, কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এটি নিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে আমরা কি বুঝবো? আমরা কি বুঝবো যে সরকার এটি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল এবং আজকে এটি পরিষ্কার করা হলো যে না, সরকার এটি থেকে পিছু হচ্ছে, যদি নীতিগত সিদ্ধান্ত নিয়েও থাকে পিছু হচ্ছে? আমরা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন আলোচনা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারছিলাম যে সেনাবাহিনীর এই ব্যাপারে দ্বিমত আছে। গতকালকের তিন বাহিনীর বৈঠকে কি দ্বিমতটা প্রকাশ পেল? যে এবং তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে কি সরকারকে বলা হলো যে জনগণকে বিষয়টি পরিষ্কার করুন? হয়তো বা তাই, যার কারণে আজকে বিষয়টিকে পরিষ্কার করা হয়েছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।